পাঠ করছি সত্যজিৎ রায়ের লেখা ফেলুদা সমগ্র থেকে ফেলুদা গোয়েন্দা গল্প ডাক্তার মুন্সির ডায়েরি পার্ট 1। আজ চায়ের সঙ্গে চানাচুরের বদলে সিঙ্গারা। লালমোহন বাবু কিছুদিন থেকেই বলছেন, খাই খাই বলে একটা দোকান হয়েছে মশাই, আমার বাড়ি থেকে হাফে মাইল, সেখানে দুর্দান্ত সিঙ্গারা করে, একদিন নিয়ে আসবো। আসছে সিঙ্গারা এসেছে, আর লালমোহন বাবুর কথা যে সত্যি সেটা প্রমাণ হয়ে গেছে। সামনের বৈশাখে আপনার যে বইটা বেরোবে তার চক কাটা হয়ে গেছে? জিজ্ঞেস করলো ফেলুদা। ইয়েস স্যার, কাম্পুচিয়ায় কম্পমান। এবার দেখবেন প্রখর রুদ্রের হাব ভাব কায়দা কারণ অনেকটা ফেলুমিত্তির মতো হয়ে আসছে। অর্থাৎ সে আরো প্রখর হয়ে উঠেছে, এই তো? তা তো বটেই। গোয়েন্দার ইমপ্রুভমেন্টের সঙ্গে সঙ্গে তার সৃষ্টিকর্তা ইমপ্রুভ করেছে নিশ্চয়ই। এই কবছর সমানে যে আপনার আশেপাশে ঘুরঘুর করেছি, তাতে অনেকটা বেনিফিট যে পাওয়া যাবে সেটা তো আপনি অস্বীকার করবেন না। সেটা মানব যদি আপনি পরীক্ষা উত্তীর্ণ হতে পারেন। কি পরীক্ষা? পর্যবেক্ষণ ক্ষমতার পরীক্ষা। বলুন তো, আমার মধ্যে কোনো পরিবর্তন দেখছেন কিনা? আপনি তো গতকালও সকালে এসেছেন, আজকের আমি আর গতকালের আমির মধ্যে কোনো তফাৎ দেখছেন কি? লালমোহন বাবু উঠে দাঁড়িয়ে দুপা পিছিয়ে গিয়ে মিনিট খানেক ফেলুদাকে আপাদ মস্তক জারি করে বললেন, কই না তো, নো ডিফারেন্স, কোনো তফাৎ নেই। হলো না, ফের। অতএব প্রখর রুদ্র ফের। আপনি আসার 10 মিনিট আগে আমি প্রায় 1 মাস পরে হাত এবং পায়ের নখ কেটেছি। কিছু ঈদের চাঁদের মতো হাতের নখ এখনো মেঝেতে পড়ে আছে, ওই দেখুন। তাই তো? লালমোহন বাবু কিছুক্ষণের জন্য খানিকটা নিষ্প্রভ হয়ে হঠাৎ ফেলুদার দিকে চেয়ে বললেন, ভেরি ওয়েল। এবার আপনি বলুন তো, আমার মধ্যে কি কোনো চেঞ্জ আপনি লক্ষ্য করছেন? বলবো? বলুন। ফেলুদা চায়ের খালি কাপটা টেবিলে রেখে 4 মিনারের প্যাকেটটা তুলে নিয়ে বলল, নাম্বার 1, আপনি কাল অব্দি লাক্স টয়লেট সোপ ব্যবহার করেছেন, আজ 3 থলের গন্ধ পাচ্ছি। খুব সম্ভবত টিভির বিজ্ঞাপনে চটকের ফলে। ঠিক বলেছেন মশাই। এনিথিং এলস? আপনি পাঞ্জাবির বোতাম সব কটাই লাগিয়ে থাকেন, আজ অনেকদিন পর দেখছি ওপরেরটা খোলা। নতুন পাঞ্জাবিতে বোতাম লাগাতে অনেক সময় বেশ কসরত করতে হয়, ওপরেরটাই সেই কষ্টতেও কোনো ফল হয়নি বলে মনে হচ্ছে। মোক্ষম ধরেছেন। আরো আছে। কি? আপনি রোজ সকালে একটি করে রসুনের কোয়া চিবিয়ে খান, সেটা আপনি ঘরে এলেই বুঝতে পারি, আজ পারছি না। আর বলবেন না, ভরদ্দাসটা এমন কেয়ারলেস, দিয়েছি কড়া করে ধমক। 8 ট্রিক্স থেকে রসুন ধরেছে মশাই, সকালে ডেইলি 1 কোয়া। আমার সিস্টেমটাই জটায়ু রসুনের গুণকীর্তিন কমাতে হলো, কারণ কলিং বেল বেজে উঠেছে। দরজা খুলে দেখি ফেলুদারই বয়সী এক ভদ্রলোক। ফেলুদা উঠে দাঁড়ালো। আসুন। আপনিই তো? আমার নাম প্রদোষ মিত্র। ভদ্রলোক সোফায় বসে বললেন, আমার নাম শঙ্কর মুন্সি, সাইকিয়াট্রিস্ট। আমি জানতাম যারা মনের ব্যারামে চিকিৎসা করে তাদের বলে সাইকিয়াট্রিস্ট। সেদিনই খবরের কাগজে ওর বিষয়ে একটা খবর পড়লাম না, একটা ছবিও তো বেরিয়েছিল। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, বললেন শঙ্কর মুন্সি। গত 40 বছর ধরে উনি একটা ডায়েরি লিখেছেন, সেটা পেঙ্গুইন ছাপছে। আপনি হয়তো জানেন না, বাবার মনোবিজ্ঞানী হিসাবে সুনাম আছে ঠিকই, কিন্তু আরেকটা ব্যাপারেও তিনি ছিলেন অসাধারণ, সেটা হলো শিকার। 25 বছর আগে শিকার ছাড়লেও এ ডায়েরিতে তার শিকারের অভিজ্ঞতার বর্ণনাও আছে। পেঙ্গুইন এখনো লেখাটা পড়েনি, সাইকিয়াট্রিস্ট শিকারের ডায়েরি শুনে ছাপার প্রস্তাব দেয়। তবে লেখক হিসেবে যে বাবার সুনাম আছে সেটা তারা জানে। মনোবিজ্ঞান সম্বন্ধে চমৎকার ইংরেজিতে লেখা ভাবার অনেক প্রবন্ধ নানান পত্রপত্রিকায় বেরিয়েছে। খবরটা কি আপনারাই কাগজে দেন? না, ওটা প্রকাশকের তরফ থেকে বেরোয়। আই সি। যাই হোক, এবার আসল ব্যাপারটায় আসি। বাবার গর্ব হচ্ছে যে ডায়েরিতে তিনি একটিও মিথ্যা কথা বলেননি।
তিনজন লোককে নিয়ে তিনটি ঘটনার উল্লেখ আছে ডায়েরিতে, যাদের পুরো নামটা ব্যবহার না করে বাবা নামের প্রথম অক্ষরটা ব্যবহার করেছেন। এই অক্ষর তিনটি হলো এ, জি এবং আর। এরা তিনজনই আজ সমাজে সম্মানিত সাকসেসফুল ব্যক্তি, কিন্তু তিনজনই বেশ অনেককাল আগে তিনটি অত্যন্ত গ্রহীত কাজ করেন এবং তিনজনই আইনের হাত থেকে সম্পূর্ণ নিরাপদ। তবু প্রকাশকের কাছ থেকে অফারটা পাবার পর বাবা তিনজনকে এই ব্যাপারটা বলেন। এ, আর, জি প্রথমে আপত্তি তোলে, তারপর বাবা বুঝিয়ে বলার পর খানিকটা অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়। আর নাকি কোনো রকম আপত্তি তোলেনি। গতকাল দুপুরে খেতে বসেছি, এমন সময় চাকর এসে বাবাকে একটা চিঠি দেয়। সেটা পড়ে বাবার মুখ গম্ভীর হয়ে যায়। জিজ্ঞেস করাতে বাবা মুখে প্রথমে এ, জি আর এর বিষয়ে শুনি। আগে কিছুই জানতাম না। কেন? বাবা লোকটা একটু পিকিউলিয়ার। উনি পেশা আর পেশেন্ট ছাড়া আর কিছুই জানেন না। আমি, মা, সংসার এসব সম্পর্কে বাবা সম্পূর্ণ উদাসীন। মা মানে আমার বিমাতা, স্টেপ মাদার। আমার যখন 3 বছর বয়স তখন আমার মা মারা যায়। তার 2 বছর পর বাবা আবার বিয়ে করেন। এই নতুন মা যে আমাকে খুব কাছে টেনে নিয়েছিলেন তা বলতে পারি না। আমাদের বাড়ির এক অনেক দিনের পুরনো চাকর আমার দেখাশোনা করত। সেই ব্যবধান এখনো রয়ে গেছে। যদিও এটা বলবো যে বাবার স্নেহ যেমন পাইনি তেমনি তার শাসনও ভোগ করিনি। এবং তার ডায়েরিও পড়েননি? না, শুধু আমি না, কেউ পড়েনি। আসল প্রসঙ্গ থেকে আমরা একটু দূরে সরে এসেছি। ওই চিঠি কি ওই তিনজনের একজন লিখেছে? ইয়েস, এই দেখুন। শঙ্করবাবু একটা খাম বার করে ফেলুদাকে দিলেন। তা থেকে যে চিঠিটা বেরোলো সেটা ফেলুদার পিছনে দাঁড়িয়ে আমি আর লালমোহন বাবু পড়লাম। প্রথমে তলায় দেখলাম এই, তার উপর লেখা আছে আই টেক ব্যাক মাই ওয়ার্ড। ডায়েরি ছাপতে হলে আমার অংশ বাদ দিয়ে ছাপতে হবে। এটা অনুরোধ নয়, আদেশ। অমান্য করলে তার ফল ভোগ করতে হবে। একটা প্রশ্ন আছে, বলল ফেলুদা। এই 3 ব্যক্তির অপরাধের কথা আপনার বাবা জানলেন কি করে? সেও খুব ইন্টারেস্টিং ব্যাপার। কৌশল আইনের কবল থেকে মুক্তি পেয়ে এ, জি আর মনে শান্তি পায়নি। গভীর অনুশোচনা, চেষ্টায় ঘটনার চক্রে ধরা পড়ে যাওয়ার ক্রমে মানসিক ব্যারামে দাঁড়ায়। বাবার তখনই বেশ নাম ডাক। এরা তিনজনই বাবার কাছে আসে চিকিৎসার জন্য। সাইকোয়াট্রিস্টের কাছে তো আর কিছু লুকানো চলে না। সব প্রশ্নের সঠিক জবাব না দিলে চিকিৎসাই হবে না। এইভাবে বাবা এদের ঘটনাগুলো জানতে পারে। হুমকি কি শুধু এই দিয়েছে? এখন পর্যন্ত তাই। তবে জি সম্বন্ধেও বাবার সংশয় আছে। এই তিনজনের অপরাধ কি তা আপনি জানেন? না, শুধু তাই না, এদের আসল নাম, এখন এরা কি করছে এসব কিছুই বলেননি বাবা। তবে আপনাকে নিশ্চয়ই বলবে। উনি কি আমার খোঁজ করছেন? সেই জন্যই তো এলাম। বাবা ওর এক পেশেন্টের কাছ থেকে আপনার নাম শুনেছেন। আমাকে জিজ্ঞেস করতে আমি বললাম গোয়েন্দা হিসেবে আপনার যথেষ্ট খ্যাতি আছে। তাতে বাবা বললেন মানুষের মনের চাবি যদি হাতে না থাকে ভালো গোয়েন্দা পাওয়া যায়। ওকে একটা কল দিতে পারলে ভালো হতো। এসব হুমকি টুমকিতে শান্তি ভঙ্গ হয়, ফলে কাজের প্যাকেজ হয়। সেটা আমি একেবারেই চাই না। আমি তখনই বাবাকে জিজ্ঞেস করি মিত্তিরকে কখন আসতে বলবো। বাবা বললেন রবিবার সকাল 10টায়। এখন আপনি যদি... বেশ তো, আমার দিক থেকে আপত্তি করার কোনো কারণ নেই। তাহলে এই কথাই রইল, রবিবার সকাল 10টা, নাম্বার 7 সুইনহো স্ট্রিট। 2, 7 নম্বর সুইনহো স্ট্রিট। ডাক্তারের বাড়ি বলে মনেই হয় না। তার সদর দরজা দিয়ে ঢুকে প্রথমেই চোখে পড়ে একটা দাঁড়ানো রয়্যাল বেঙ্গল টাইগার, আর তার পেছনে দেয়ালে ওপর দিকে একটা বাইসনের মাথা। শঙ্করবাবু নিচে অপেক্ষা করছিলেন। আমরা তার সঙ্গে দোতলায় উঠে
বৈঠকখানায় বসলাম। এ ঘরেও চতুর্দিকে শিকারের চিহ্ন। ভদ্রলোক ডাক্তারি করে এত জানোয়ার মারার সময় কি করে পেলেন তাই ভাবছিলাম। মিনিট খানিকের মধ্যে ডক্টর মুন্সি এসে পড়লেন। মাথার চুল সব সাদা হয়ে গেছে, তবে এখনো যে বেশ রক্ত সমর্থ এটা দেখলেই বোঝা যায়। ভদ্রলোক ফেলুদার সঙ্গে হ্যান্ডশেক করে বললেন, আপনার তো ব্যায়াম করা শরীর বলে মনে হচ্ছে। ভেরি গুড। আপনার কাজ প্রধানত মাথার হলেও আপনি যে শরীরের প্রতি দৃষ্টি রেখেছেন সেটা দেখে ভালো লাগছে। এবার ভদ্রলোক জটায়ু আমার দিকে চাইতে ফেলুদা আমাদের পরিচয় করিয়ে দিল। এরা ট্রাস্টওয়ার্দি কি? ডক্টর মুন্সি প্রশ্ন করলেন। সম্পূর্ণ, বলল ফেলুদা। তপেশ আমার খুঁড়তুতো ভাই এবং আমার সহকারী, আর মিস্টার গাঙ্গুলি আমার অন্তরঙ্গ বন্ধু। এই জন্য জিজ্ঞেস করছি, কারণ আজ সেই 3 ব্যক্তির আসল পরিচয় আমাকে দিতে হবে, না হলে আপনি কাজ করতে পারবেন না। এই পরিচয় শুধু আপনারা 3 জনই জানবেন, আর কেউ জানেন না, আর কাউকে বলিও নি। আপনি নির্ভয়ে বলতে পারেন ডক্টর মুন্সি, বললেন জটায়ু। আমি অন্তত আর কাউকে বলবো না। ভেরি ওয়েল। তাহলে বলুন কি করতে পারি? হুমকি চিঠির কথা আপনার ছেলে বলেছেন? শুধু হুমকি চিঠি নয়, বললেন ডাক্তার মুন্সি। হুমকি টেলিফোনও বটে। এটা কাল রাত্রের ঘটনা। তখন 11:30। বোঝাই যায় মত্ত অবস্থায় ফোন করেছে হিগিন্স, জর্জ হিগিন্স। আপনার ডায়েরি কি? ইয়াস। বলে কি, সেদিন টেলিফোনে আমি অন্তত বোকার মতো কথা বলেছি। যখন তোমার কাছে ট্রিটমেন্টের জন্য যাই, তখন আমার যে ব্যবসা ছিল এখনো সে ব্যবসা রয়েছে, একচেটিয়া ব্যবসা আমার। সুতরাং জি থেকে অনেকে আমার আসল পরিচয় অনুমান করতে পারবে। তো কাট মি আউট। মাতালকে তো আর যুক্তি দিয়ে কিছু বোঝানো যায় না বলে ফোন রেখে দিতে হলো। বুঝতেই পারছেন আমি রোগী নিয়ে এত ব্যস্ত থাকি যে এদের বাড়ি গিয়ে সামনাসামনি কথা বলে যে কিছু বোঝাবো তার সময় বা সামর্থ্য আমার নেই। এই কাজের ভারটা আমি আপনাকে দিতে চাই, এ এবং জি। আর কি নিয়ে চিন্তার কারণ নেই, কারণ তার সঙ্গে কথা বলে জেনেছি যে নামের আদ্যাক্ষর হয়ে তাকে কেউ চিনে ফেলবে এই আশঙ্কা তার নেই। কিন্তু এই 3 জনের আসল পরিচয়টা? কাগজ পেন্সিল আছে? ফেলুদা পকেট থেকে নোটবুক আর ডট পেন বার করলো। লিখুন। এ হলো অরুণ সেনগুপ্ত, ম্যাকনেল কোম্পানির জেনারেল ম্যানেজার, রোটারি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, বাসস্থান 11 নম্বর রোল্যান্ড রোড, ফোন নাম্বার ডিরেক্টরিতে দেখে নেবেন। ফেলুদা ছটপট ব্যাপারটা লিখে নিল। এবার লিখুন, বলে চলেন ডাক্তার মুন্সি। জি হলো জর্জ হিগিন্স, টেলিভিশনের জন্য বিদেশে জানোয়ার চালান দেবার ব্যবসায়ী। বাড়ির নাম্বার 90 রিপন স্ট্রিট। রাস্তার নাম থেকে বুঝতে পারবেন উনি পুরো সাহেব নন, অ্যাংলো ইন্ডিয়ান। তৃতীয় ব্যক্তির আসল পরিচয় প্রয়োজন হলে দেব, নচেত নয়। এদের অপরাধগুলো শুনুন। আমার পাণ্ডুলিপি আজ আপনি নিয়ে যাবেন। মন দিয়ে পড়ে আপনার বুদ্ধি বিবেচনা প্রয়োগ করে আমাকে বলবেন এতে আপত্তিকর কিছু আছে কিনা, যার ফলে বইটা বাজারে বেরোলে আমার ক্ষতি হতে পারে। ঠিক আছে। তাহলে ফেলুদাকে থামতে হলো, কারণ ঘরে 3 জন লোকের প্রবেশ ঘটেছে। ডাক্তার মুন্সি তাদের দিকে দেখিয়ে বললেন, আপনি আসছেন শুনে এরা সকলে আপনাকে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন। আমার স্ত্রী ছাড়া এ কজন এবং আমার ছেলে এখন আমার বাড়ির বাসিন্দা। আলাপ করিয়ে দিই, এ হচ্ছে সুখময়, আমার সেক্রেটারি। একজন চশমা পরা বছর 40-এর ভদ্রলোকের দিকে দেখালেন ডাক্তার মুন্সি। আর ইনি হচ্ছেন আমার শ্যালক চন্দ্রনাথ। এর বয়স 50-এর কাছাকাছি। দেখে কেন জানি মনে হয় ইনি বিশেষ কিছু করেন না, এ বাড়িতে আশ্রিত হয়ে রয়েছেন। আর ইনি আমার পেশেন্ট রাধাকান্ত মল্লিক। এর চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত এখানে আছেন। একে দেখে মনে হয় এর অসুখ এখনো সারেনি। হাত কসলাচ্ছেন, চোখ পিটপিট করছেন, আর একটানা সুস্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছেন না। বয়স আন্দাজ 40-45। পরিচয়ের পরে একমাত্র সুখময় বাবু ছাড়া আর সকলে চলে গেলেন। ডক্টর মুন্সি সেক্রেটারির দিকে ফিরে বললেন, সুখময় যাও, আমার লেখাটা এনে প্রদেশবাবুকে দাও। ভদ্রলোক
2 মিনিটের মধ্যে একটা বড় মোটা খাম নিয়ে ফেলুদাকে দিলেন। ওর কিন্তু আর কপি নেই, বললেন ডাক্তার মুন্সি। পাবলিশারকে দেবার আগে ওটা সুখময় টাইপ করে দেবে। আপনি কোনো চিন্তা করবেন না, বলল ফেলুদা। আমি এটার মূল্য খুব ভালোভাবেই জানি। আমরা উঠে পড়লাম। শঙ্করবাবু পাশের ঘরেই অপেক্ষা করছিলেন। এবার এসে আমাদের সদর দরজা অবধি পৌঁছে দিলেন। তারপর লালমোহন বাবুকে সবুজ অ্যাম্বাসাডারে চড়ে আমরা বাড়ি মুখ রওনা দিলাম। একটা রিকোয়েস্ট আছে, লালমোহন বাবু হঠাৎ বললেন। কি? আপনার পড়া হলে আমি একবার 2 দিনের জন্য পাণ্ডুলিপিটা নেব। এটা রিফিউজ করবেন না প্লিজ। আপনার না পড়লেই হয়। না, পড়লে নয়, বিশেষ করে শিকার কাহিনী পড়তে আমার দুর্দান্ত লাগে। বেশ, দেব, তবে 2 দিন নয়। আপনি যে সকালে নেবেন তার পরের দিন সকালেই ফেরত দিতে হবে। তার মধ্যে শিকারের অংশ আপনার নিশ্চয়ই পড়া হয়ে যাবে, কারণ 1965 এর পর তো ভদ্রলোক আর স্বীকার করেননি। তাই সই 3। ডাক্তার মুন্সির হাতের লেখা বেশ পরিষ্কার হলেও 375 পাতার পাণ্ডুলিপি পড়তে ফেলুদার লাগলো 3 দিন। এত সময় লাগার একটু কারণ অবশ্য এই যে ফেলুদা পড়ার ফাঁকে ফাঁকে অনেক কিছু নিজের খাতায় নোট করে নিচ্ছিল। 3 দিনের পরের দিন রবিবার সকালে যথারীতি জটায়ু এসে হাজির। প্রথম প্রশ্নই হলো, কি স্যার, হলো? হয়েছে। আপনি কি সিদ্ধান্ত এলেন শুনি? এ ডায়েরি নির্ভয়ে ছাপার যোগ্য? সম্পূর্ণ। তবে তাতে হুমকি বন্ধ করা যায় না। এই 3 জনের একজনও যদি ধরে বসে থাকে যে নামের আদ্যাক্ষর থেকে লোক বুঝে ফেলবে তার কথা বলা হচ্ছে, তাহলে সে বই ছাপা বন্ধ করার জন্য কি যে না করতে পারে তার ঠিক নেই। ইভেন মার্ডার? তা তো বটেই। একজনের কথায় ধরা যাক, অরুণ সেনগুপ্ত। পূর্ববঙ্গের এক জমিদার বংশের ছেলে। যুবা বয়সে ছিলেন এক ব্যাংকের মধ্যপ্রদস্থ কর্মচারী, কিন্তু রক্তের মধ্যে ছিল চূড়ান্ত শৌখিনতা। ফলে প্রতি মাসে আয়ের চেয়ে ব্যয় বেশি। শেষে কাবুলিওয়ালার শরণাপন্ন হওয়া। এই ফাঁকে বলে রাখি, ফেলুদা একবার বলেছিল যে আজকাল আর দেখা যায় না বটে, কিন্তু বছর 20 আগেও রাস্তার মোড়ে মোড়ে দেখা যেত লাঠি হাতে কাবুলিওয়ালা দাঁড়িয়ে আছে। এদের ব্যবসা ছিল মোটা সুদে টাকা ধার দেওয়া। ফেলুদা বলে চলল, একটা সময় আসে যখন দেনানঙ্গটা এমন ফুলে ফেপে উঠে যে মরিয়া হয়ে অরুণ সেনগুপ্তকে ব্যাংকের তহবিল থেকে 40,000 টাকা চুরি করতে হয়। কিন্তু সেটা সে এমন কৌশলে করে যে দোষটা গিয়ে পড়ে একজন নির্দোষ কর্মচারীর উপর। ফলে সে বেচারিকে জেল খাটতে হয়। বুঝেছি, বিজ্ঞের মতো মাথা নেড়ে বললেন জটায়ু। তারপর অনুশোচনা, তারপর মাথার ব্যারাম, তারপর মনোবিজ্ঞানী। কিন্তু ভদ্রলোক যে এখন একেবারে সমাজের উপরতলায় বাস করছেন, তার মানে মুন্সি চিকিৎসায় কাজ দিয়েছিল। তা তো বটে, সে কথা মুন্সি তার ডায়েরিতে লিখিয়েছেন। যদিও তারপরে আর কিছু লেখেননি, কিন্তু আমার বেশ অনুমান করতে পারি যে ঘটনার পর সেনগুপ্ত নিশ্চয়ই তার জীবনের ধারা পাল্টে ফেলে। 30 বছর ধরে ধীরে ধীরে ধাপে ধাপে উপরে ওঠার আজকের অবস্থায় পৌঁছেছেন। বুঝতেই পারেন, সেখান থেকে আবার পিছলে পড়ার আশঙ্কা যদি দেখা যায়, যতই অমূলক হোক, তাহলে সেনগুপ্ত সাহেব মাথা ঠিক রাখেন কি করে? বুঝলাম, বললেন জটায়ু। আর অন্য 2 জন? আর ব্যক্তি সম্বন্ধে চিন্তার কোনো কারণ নেই। সে তো সেদিন মুন্সির মুখে শুনলেন। এর আসল নামটা উনি বলেননি, তাই আমিও বলতে পারছি না। ইনি এককালে একটা লোককে গাড়ি চাপা দিয়ে মারেন, তারপর এদিক ওদিক মোটা ঘুষ দিয়ে আইনের হাত থেকে নিজেকে বাঁচান। ইনিও ডাক্তার মুন্সির হাতে নিজেকে সমর্পণ করে বিবেক যন্ত্রণা থেকে রেহাই পান। ইন্টারেস্টিং হলো জির ঘটনা। কিরকম? ইনি যে ফিরিঙ্গি সে তো জানেন, আর এর ব্যবসার কথাও জানেন। 90 বছর রিপন স্ট্রিটে একটা বড় দোতলা বাড়িতে থাকতেন জর্জ হিগিন্স। 1960-এর সুইডিশ ফিল্ম পরিচালক কলকাতায় আসেন ভারতবর্ষের ব্যাকগ্রাউন্ডের ছবি করবেন বলে। তার গল্পের অন্য একটা লেফার্ডের প্রয়োজন ছিল। ইনি হিগিন্সের খবর পেয়ে তার সঙ্গে গিয়ে দেখা করেন। হিগিন্সের একটা ল্যাপার্ড ছিল বটে, কিন্তু সেটা রপ্তানির জন্য নয়, সেটা তার পোষা। অনেক টাকা দিয়ে সুইডিশ পরিচালক 1 মাসের জন্য ল্যাপার্ডটাকে ভাড়া করেন। কথা ছিল 1 মাস পরে তিনি অক্ষত অবস্থায় ফেরত দেবেন। আসলে ফিল্ম পরিচালক মিথ্যা কথা বলেন, কারণ তার গল্পে ছিল গ্রামবাসীরা সবাই মিলে ল্যাপার্ডটাকে মেরে ফেলে। 1 মাস পরে পরিচালক এসে হিগিন্সকে আসল ঘটনা বললেন। হিগিন্স
প্রচণ্ড রেগে কাণ্ডজ্ঞান হারিয়ে তখনই পরিচালকের টুটি টিপে তাকে মেরে ফেলে। পর মুহূর্তে রাগ চলে গিয়ে তার জায়গায় আসে আতঙ্ক। কিন্তু সে অবস্থায়ও পুলিশের চোখে ধুলো দেবার ফন্দি হিগিন বার করে। সে প্রথমে ছুরি দিয়ে মৃত পরিচালকের সর্বাঙ্গ ক্ষতচিহ্নে ভরিয়ে দেয়। তারপর তার কালেকশনের একটা হিংস্র বনবিড়ালকে খাঁচার দরজা খুলে বার করে সেটাকে গুলি করে মারে। ফলে ব্যাপারটা দাঁড়ায়, খাঁচা ছাড়া বনবিড়াল পরিচালককে হত্যা করে এবং বনবিড়ালকে হত্যা করে হিগিন্স। ফিকিটা কাজে দেয়। হিগিন্স আইনের হাত থেকে বাঁচে, কিন্তু তারপর 1 মাস ধরে ক্রমাগত স্বপ্নে নিজেকে ফাঁসি কাস্টে ঝুলতে দেখে অগত্যা মুন্সির চেম্বারে গিয়ে হাজির হয়। বললেন জটায়ু। তাহলে এখন কি কর্তব্য? 2টো কর্তব্য, বলল ফেলুদা। 1 হলো পাণ্ডুলিপিটা আপনাকে দেওয়া, আর 2 একে একটা টেলিফোন করা। জটায়ু হাসি মুখে ফেলুদার হাত থেকে পাণ্ডুলিপি ভরা মোটা খামটা নিয়ে বললেন, ফোন করবেন কি, অ্যাপয়েন্টমেন্ট করার জন্য? ন্যাচারালি, বলল ফেলুদা। আর দেরি করার কোনো মানে হয় না। তপসে এশিয়ানগুপ্ত 11 রোল্যান্ড রোড, নম্বরটা বার করতো। আমি ডাইরেক্টরিটা হাতে নিতে ফোনটা বেজে উঠল। আমি ধরলাম, ডাক্তার মুন্সি। ফেলুদাকে বলতে ও আমার হাত থেকে ফোনটা ছিনিয়ে নিল। ব্যাপার আর কিছুই নয়, সেনগুপ্ত আরেকটা হুমকি চিঠি পেয়েছে। তাতে কি বলা হয়েছে সেটা ফেলুদা তার খাতায় লিখে নিল। তারপর ফেলুদা তার শেষ কথাটা বলে ফোনটা রেখে দিল। সেনগুপ্তর দ্বিতীয় হুমকিটা হচ্ছে এই 7 দিন সময়, তার মধ্যে কলকাতার প্রত্যেক বাংলা ইংরেজি কাগজে বিজ্ঞপ্তি দেখতে চাই যে অনিবার্য কারণে ডায়েরি চাপা সম্ভব হচ্ছে না। 7 দিন, তারপর হুমকি নয়, কাজ। এবং কাজটা আপনার পক্ষে প্রীতিকর হবে না, বলাই বাহুল্য। আমি সেনগুপ্তর ফোন নাম্বার বার করে ডায়াল করে একেবারে লাইন পেয়ে গেলাম। ফেলুদার হাতে ফোনটা চালান দিয়ে আমি আর জটায়ু কেবল ফেলুদার কথাটাই শুনলাম। সেটা শুনে যা দাঁড়ালো তা এই, হ্যালো, মিস্টার সেনগুপ্তর সঙ্গে একটু কথা বলতে পারি কি? অরুণ সেনগুপ্ত। মিস্টার সেনগুপ্ত, আমার নাম প্রদেশ মিত্র। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমায় একদিন 5 মিনিট সময় দিতে পারেন? তাই বুঝি? আশ্চর্য তো, কি ব্যাপার? তা পারি বই কি, কটায় গেলে আপনার সুবিধে? ঠিক আছে, তাই কথা রইল। ভাবতে পারিস, ফোনটা রেখে বলল ফেলুদা। ভদ্রলোক নাকি আর 5 মিনিটের মধ্যে আমাকে ফোন করতে। কেন কেন প্রশ্ন করলেন জটায়ু। সেটা ফোনে বললেন না, সামনে বলবেন। কখন অ্যাপয়েন্টমেন্ট? 8 ঘন্টা বাদে। 4 11 নম্বর রোল্যান্ড রোড সাহেবী আমলের দোতলা বাড়ি। দরজায় বেল টিপতে একজন উর্দিপরা বেয়ারার আবির্ভাব হলো। সে কার্পেটে ঢাকা কাঠের সিঁড়ি দিয়ে আমাদের দোতলায় গিয়ে বৈঠকখানায় বসালো। মিনিট 2-এর মধ্যে মিস্টার সেনগুপ্ত প্রবেশ করলেন। বাড়ির সঙ্গে মানানসই সাহেবী ম্যাচাজ, পরনের ড্রেসিং গাউন, পায়ে বেডরুম স্লিপার, হাতে চুড়ো। পরিচয় পর্ব শেষ হলে ভদ্রলোক জিজ্ঞেস করলেন, আপনারা ড্রিঙ্ক করেন? আগে না, বলল ফেলুদা। আমি যদি বিয়ার খাই আশা করি আপনার মাইন্ড করবেন না। মোটেই না। ভদ্রলোক বেয়ারাকে ডেকে নিজের থেকে বিয়ার এবং আমাদের 3 জনের জন্য চায়ের অর্ডার দিয়ে ফেলুদার দিকে দৃষ্টি দিলেন। ফেলুদা বলল, আপনি আমাকে কেন ফোন করতে চাচ্ছিলেন সেটা আগে বলতে আপনার কোনো আপত্তি আছে? তারপর আমার দিকটা বলবো। বেশ তো। জেপি চাওলার নাম শুনেছেন? ব্যবসাদার গুরুপ্রসাদ চাওলা, যার নামে চাওলা ম্যানশনও। হ্যাঁ, তার এক নাতি তো। হ্যাঁ, মিসিং, সম্ভবত কিডন্যাপ। কাগজে দেখেছিলেন বটে। গুরুপ্রসাদ আমার অনেক দিনের বন্ধু। পুলিশ তদন্ত করেছে বটে, কিন্তু আমি ওকে আপনার নাম সাজেস্ট করি। ভুলো সোহান বিশ্বের কাছে আপনার খুব সুখ্যাতি শুনেছি। হ্যাঁ, একটা ব্যাপারে ওকে আমি হেল্প করি। তাহলে চাওলাকে কি বলবো? মিস্টার সেনগুপ্ত, দুঃখের বিষয় আমি অলরেডি একটা কেস হাতে নিয়ে ফেলেছি। আই সি। আর সে ব্যাপারে আমি আপনার কাছে এসেছি। কি ব্যাপারে শুনি? আমি ডাক্তার মুন্সির কাছ থেকে এসেছি। হোয়াট? ভদ্রলোক সোফা থেকে প্রায় লাফিয়ে উঠলেন। মুন্সি আপনাকে আমার পরিচয় দিয়ে দিয়েছে? তার মানে তো আর কদিনের রাজ্য শুদ্ধ লোক জেনে যাবে মুন্সির ডায়েরি এই ব্যক্তিটি আসলে কে। মিস্টার সেনগুপ্ত, আমি অত্যন্ত সাবধানী লোক। গোপন ব্যাপার কি করে গোপন রাখতে হয় তা আমি জানি। আমার উপর আপনি সম্পূর্ণ ভরসা রাখতে পারেন।
তবে আপনি যদি ঘন ঘন ডাক্তার মুন্সিকে হুমকি চিঠি দেন, তার ফল কি হবে সেটা আমি জানি। আমি হুমকি চিঠি দেব না কেন? আপনি ডায়েরিটা পড়েছেন? পড়েছি। আপনার কি মনে হয়েছে? 30 বছরের পুরনো ঘটনা। এর মধ্যে অন্তত 100-5 ব্যাংকে তহবিল তছরূপ হয়েছে। যারাই কাজ করেছে হয়তো তাদের অনেকেই নামের প্রথম অক্ষরে A। সুতরাং আপনার ভয় সম্পূর্ণ অমূলক। মুন্সি কি ব্যাংকের নাম করেছে? না। আমার ব্যাংক 2 জন উচ্চপদস্থ কর্মচারী ছিল, যারা চুরির ব্যাপারে আমাকে সন্দেহ করে। কারণ ঠেকাই পড়ে আমি 2 জনের কাছে টাকা ধার চেয়েছিলাম। 2 জনে অবশ্য রিফিউজ করেছে। মিস্টার সেনগুপ্ত, আমি আবার বলছি, আপনার ভয়ের কোনো কারণ নেই। আর এই ধরনের চিঠি দিয়ে আপনার লাভটা কি হচ্ছে? যেটা মুন্সি আইনের দিক দিয়ে সম্পূর্ণ নিরাপদ, অর্থাৎ আপনি কোনো লিগ্যাল স্টেপ নিতে পারছেন না। তাহলে কি আপনি আইনের বাইরে কোনো রাস্তা ভাবছেন? আমার বিপদের আশঙ্কা দেখলে আমি আইনটাইন মানব না মিস্টার মিত্তির। আমার অতীতের ইতিহাস থেকে আপনি বুঝেছেন যে প্রয়োজনে বেপরোয়া কাজ করতে আমি দ্বিধা করি না। আপনার মাথা খারাপ হয়ে গেছে মিস্টার সেনগুপ্ত। তখনকার আপনি আর এখনকার আপনি কি এক? আজ আপনি সমাজের সম্মানিত ব্যক্তি, এই অবস্থায় আপনি এমন একটা ঝুঁকি নেবেন? মিস্টার সেনগুপ্ত মিনিট খানিক কিছু না বলে চুপচুপ করে বিয়ার খেলেন। তারপর তার চাউনির সামান্য পরিবর্তন দেখা গেল। তারপর তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে এক চুমুকে বাকি বিয়ারটা শেষ করে গ্লাসটা টেবিলে রেখে বললেন, ঠিক আছে, ড্যাম ইট, লেট হিম গো অ্যাহেড। আপনি তাহলে হুমকির ব্যাপারে ইতি দিচ্ছেন? ইয়েস ইয়েস। তবে বিপদের বিন্দু মাত্র আশঙ্কা দেখলেই কিন্তু। আর বলতে হবে না, বলল ফেলুদা, বুঝেছি। 5 লালমোহনবাবু কথা মতো পরদিন সকালে পাণ্ডুলিপিটা ফেরত নিয়ে এলেন। ফেলুদা বলল, এখন আর চা খাওয়া হবে না, কারণ 8 ঘন্টার মধ্যে জিয়ের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট। 90 নম্বর রিপন স্ট্রিটের দরজায় বেল টিপতে যার আবির্ভাব হলো তার মাথায় টাক, কানের পাশের চুল সাদা, আর একজোড়া বেশ তাগড়াই গোঁফ, তাও সাদা। মিস্টার মিটার, আই এম জর্জ হিকিন্স। 3 জনের সঙ্গে করমর্দনের পর হিকিন্স আমাদের নিয়ে দোতলায় চলল। গেট দিয়ে বাড়িতে ঢুকে 2টো বেশ বড় খাঁচা দেখেছি, তার একটাই বাঘ, অন্যটায় হায়না। দোতলায় উঠে বায়ে একটা ঘরের পাশ দিয়ে যাবার সময় দেখলাম তাতে গোটা 5 কোয়ালা ভাল্লুক বসে আছে মেঝেতে। বসবার ঘরে পৌঁছে সোফায় বসে হিগিন্স ফেলুদাকে উদ্দেশ্য করে বললেন, ইউ আর আ ডিটেকটিভ? আ প্রাইভেট ওয়ান, বলল ফেলুদা। বাকি কথাও ইংরেজিতে হলো, যদিও হিগিন্স মাঝে মাঝে হিন্দিও বলে ফেলছিলেন, বিশেষ করে কারোর উদ্দেশ্যে গালি দেবার সময়। অনেকের উপরই ভদ্রলোকের রাগ, যদিও কারণটা বোঝা গেল না। অবশেষে বললেন, মানসি তাহলে এখনো প্র্যাকটিস করে? আই মাস্ট সে, সে আমার বিপদের সময় অনেক উপকার করেছিল। তাহলে আপনি আর তাকে শাসাচ্ছেন কেন? প্রশ্ন করল ফেলুদা। হিগিন্স একটুক্ষণ চুপ করে থেকে বলল, সেটা একটা কারণ হচ্ছে সেদিন রাত্রে নেশার মাত্রা একটু বেশি হয়েছিল। তবে মানুষের কি ভয় করে না? আমার বাবা কি ছিল জানেন? স্টেশন মাস্টার। আর আমি নিজের চেষ্টায় আজ কোথায় এসে পৌঁছেছি দেখো। এই আমার একচেটিয়া ব্যবসা। মানুষের ডায়েরি চাপা হলে যদি আমাকে কেউ চিনে ফেলে, তাহলে আমার আর ব্যবসার কি দশা হবে ভাবতে পারছো? ফেলুদাকে আবার বোঝাতে হলো, হিগিন্স আইন বাঁচিয়ে কিছুই করতে পারবেন না, তাকে আবার বেকার রাস্তায় যেতে হবে। সেটাই কি তুমি চাইছো? বেশ জোরের সঙ্গে জিজ্ঞাসা করলো ফেলুদা। তাতে কি তোমার প্রেস্টিজ আরো বেশি বিপন্ন হবে না? হিগিন্স কিছুক্ষণ চুপ করে বিড়বিড় করে বললেন, একবার কেন, শতবার খুন করতে পারতাম ও পাজি সুইডিশটাকে। বাহাদুর আমার সাদের লেপার, মাত্র 4 বছর বয়স, তাকে কিনা লোকটা মেরে ফেললো। আবার 10 সেকেন্ডের জন্য কথা বন্ধ। তারপর হঠাৎ সোফার হাতল চাপড়ে গলা তুলে হিগিন্স বললেন, ঠিক আছে, মানসিক বলো, আমি কোনো পরোয়া নেই, ও যা করছে করুক। বই বেরোলে লোকে আমাকে চিনে ফেললেও আই ডোন্ট কেয়ার। আমার ব্যবসা কেউ চালাতে পারবে না। থ্যাংক ইউ মিস্টার হিগিন্স, থ্যাংক ইউ। অরুণ সেনগুপ্তর খবরটা ফেলুদা আগে ফোনে ডাক্তার মুন্সিকে জানিয়ে দিয়েছিল। হিগিন্সের খবরটা দিতে আমরা মুন্সির বাড়িতে গেলাম, কারণ পাণ্ডুলিপিটা ফেরত দেবার একটা ব্যাপার ছিল। ভদ্রলোক ফেলুদাকে একটা বড় ধন্যবাদ দিয়ে বললেন, তাহলে তো আপনার কর্তব্য সারা হয়ে গেল, এবার আপনার ছুটি। আপনি ঠিক বলছেন, আর সম্বন্ধে কিছু করার নেই তো? নাথিং।
আমি আপনার বিল পাঠিয়ে দেবেন। আমি ইমিডিয়েটলি পেমেন্ট করে দেব। থ্যাংক ইউ স্যার। এটা কি মামলা বলা চলে? বাড়ি ফিরে এসে বললেন জটায়ু, মিনি মামলা বলতে পারেন, অথবা মামলানু। যা বলেছেন। আশ্চর্য, এই যে এমন গহীর্ত কাজ করার 25-30 বছর পরে লোকগুলো শুধু বেছে নেই, দিব্যি সুখ স্বাচ্ছন্দ্যে চালিয়ে যাচ্ছে। হক কথা বলেন জটায়ু। কালই বাড়িতে বসে ভাবছিল 30 বছর আগে যাদের চিনতুম তাদের কারোর সঙ্গে আজও যোগাযোগ আছে কিনা, বা তারা এখন কে কি করছে সেটা জানি কিনা। বিশ্বাস করুন, আজই আধ ঘন্টা ভেবে শুধু একটা নাম মনে পড়ল, অপরেশ চ্যাটার্জি, যার সঙ্গে একসঙ্গে বসে বায়োস্কোপ দেখেছি, ফুটবল খেলা দেখেছি, সাঙ্গো ভ্যালিতে বসে চা খেয়েছি। এখন কি করে জানেন? আউট অফ টাচ কমপ্লিটলি। কবে কিভাবে যে ছাড়াছাড়িটা হলো সেটা অনেক ভেবেও মনে করতে পারলাম না। পরদিন সকালে লালমোহনবাবু এসে ফেলুদার দিকে চেয়ে বললেন, আপনাকে একটু ডাউন বলে মনে হচ্ছে। বেকারত্ব ভালো লাগছে না বুঝি? ফেলুদা মাথা নেড়ে বলল, নো স্যার, তা নয়। একটা ব্যাপারে কৌতূহল নিবৃত্ত হলো না, তাই অস্বস্তি লাগছে। কি ব্যাপার? আর ব্যক্তিটির আসল পরিচয়। ইনি একটু হুমকি টুমকি দিলে বন্ধ হতো না? রটন, রাবিশ, রিডিকুলাস বলেন জটায়ু। আর জাহান্নামে যাক। আপনি আপনার যা প্রাপ্য তা তো পাচ্ছেনই। তা পাচ্ছি। ফোনটা বেজে উঠল। আমি ধরলাম। হ্যালো? ওদিক থেকে কথা হেলো। আমি শঙ্কর বলছি। আপনি ফোনটা ফেলুদার হাতে দিন। আমি ফোনটা ফেলুদার হাতে চালান দিলাম। বলুন স্যার। উত্তরটা শোনার সঙ্গে সঙ্গে ফেলুদার কপালে গভীর ভাঁজ পড়ল। 3-4টা হু বলে ফেলুদা ফোনটা রেখে দিল। সাংঘাতিক খবর, ডাক্তার মুন্সি খুন হয়েছেন, আর সে সঙ্গে ডায়েরি উধাও। বলেন কি? চায়ের কাপটা নামিয়ে রেখে বলেন জটায়ু, ভেবেছিলাম শেষ, আসলে এই সবে শুরু। আমরা আর এক মুহূর্ত অপেক্ষা না করে লালমোহনবাবুর গাড়িতে বেরিয়ে পড়লাম। সুইনহ স্ট্রিটে পৌঁছে দেখি পুলিশ আগিয়ে হাজির। ইন্সপেক্টর সোম ফেলুদার চেনা, বলে, মাঝরাত্রে খুনটা হয়েছে। মাথার পেছন দিয়ে ভারী কিছু দিয়ে মেরেছে। কে প্রথম জানলো? ওর বেয়ারা। ভদ্রলোক ভোর 6টায় চা খেতেন, সে সময় বেয়ারা ব্যাপারটা জানতে পারে। ডাক্তার মুন্সির ছেলে বাড়ি ছিলেন না। পুলিশে খবর দেন ডাক্তার মুন্সির সেক্রেটারি। আপনাদের জেরা হয়ে গেছে? তা হয়েছে, তবে আপনি নিজের মতো করুন না। আপনি যে আমাদের কাছে ব্যাঘাত করবেন না সেটা আমি পূর্ব অভিজ্ঞতা থেকে জানি। আর 4টি তো প্রাণী, ভদ্রলোকের ছেলে, সেক্রেটারি, শ্যালক আর পেশেন্ট। অবশ্যই মিসেস মুন্সি আছেন, তাকে কিছু জিজ্ঞেস করিনি এখনো। আমরা 3 জন শঙ্করবাবুর সঙ্গে দোতলায় রওনা দিলাম। সিঁড়ি ওঠার সময় ভদ্রলোকে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, অনেক কিছুই আশঙ্কা করছিলাম, কিন্তু এটা করিনি। বাবার ঘরে পৌঁছে ফেলুদা বলল, আপনি যখন রয়েছেন তখন আপনাকে দিয়ে শুরু করি। বেশ তো, কি জানতে চান বলুন। আমরা সকলে বসলাম। চারিদিকে জন্তু জানোয়ারের ছাল, মাথা ইত্যাদি দেখে মনে হচ্ছিল এত বড় শিকারী আর এইভাবে তার মৃত্যু হলো। ফেলুদা জেরা আরম্ভ করে দিল। আপনার ঘর কি দোতলায়? হ্যাঁ। আমার তো উত্তর প্রান্তে, বাবাটা দক্ষিণ প্রান্তে। আপনি আজ সকালে বেরিয়েছিলেন? হ্যাঁ। কোথায়? আমাদের ডাক্তারের ফোন খারাপ। উনি রোজ ভোরে লেকের দ্বারে হাঁটেন, তাই ওকে ধরতে গিয়েছিলাম। কদিন থেকে মাথাটা ভার ভার লাগছে, মনে হচ্ছিল প্রেশারটা বেড়েছে। প্রেশার কি আপনার বাবা দেখে দিতে পারতেন না? এটা বাবার আরেকটা পিকুয়ালিটির উদাহরণ। উনি বলেই দিয়েছিলেন আমাদের বাড়ির সাধারণ চিকিৎসা উনি করবেন না, সেটা করেন ডাক্তার প্রণবকর। আই সি। একটা কথা আপনাকে বলি শঙ্করবাবু, আপনি যে বলেছিলেন ডাক্তার মুন্সি আপনার সম্বন্ধে উদাসীন, ডায়েরি পড়ে কিন্তু সেরকম মনে হয় না। ডায়েরিতে অনেকবার আপনার উল্লেখ আছে। ভেরি সারপ্রাইজিং। আপনার ডায়েরিটা পড়ার ইচ্ছা হয় না? অত বড় হাতে লেখা ম্যানুস্ক্রিপ্ট পড়ার ধৈর্য আমার নেই। এটা অবশ্য আশা করা যায় যে আপনার বিষয় সেটা সত্যি, সেটাই উনি লিখেছেন। বাবার দৃষ্টিতে যেটা সত্যি বলে মনে হয়েছে উনি লিখেছেন, সে দৃষ্টির সঙ্গে আর 5 জনের দৃষ্টি নাও মিলতে পারে। আমার বলার ইচ্ছা এই যে বাবা আমাকে চিনলেন কি করে? তিনি তো সর্বক্ষণ রোগী নিয়ে পড়ে থাকেন। আপনার বাবার মাসিক রোজগার কত ছিল সে সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে? সঠিক নেই, তবে উনি যেভাবে খরচ করতেন তাতে মনে হয় 30-35 হাজার হওয়া আশ্চর্য নয়।
উনি যে উইল করে গিয়েছিলেন সেটা আপনি জানেন? না, গত বছর 1 ডিসেম্বর ওর সঞ্চয়ের একটা অংশ ব্যবহার হবে মনোবিজ্ঞানের উন্নতিকল্পে। আই সি। আর আপনার প্রতি উদাসীন হওয়া সত্ত্বেও আপনিও কিন্তু বাদ পড়েননি। শঙ্করবাবু আবার বললেন, আই সি। এই খুনের ব্যাপারে আপনি কোনো আলোকপাত করতে পারেন? একেবারেই না, এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত। আর ডায়েরিটা যে লোপাট হলো সেটাও 3 জনের একজন লোক লাগিয়ে করাতে পারে। বাবার পেশেন্ট হিসেবে এরাই বাড়িতে এসেছে। বাবা যে ঘরে রুগী দেখেন তার পাশেই তো আপিস ঘর, সেখানেই থাকতো বাবার লেখাটা। আপনাদের সদর দরজা রাত্রে বন্ধ থাকে নিশ্চয়? হ্যাঁ, তবে বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে জমাদার ওঠার জন্য একটা ঘোরানো সিঁড়ি আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি এবার যদি সুকুমার বাবুকে একটু পাঠিয়ে দিতে পারেন। মিনিট খানেকের মধ্যে সেক্রেটারি সুকুময় চক্রবর্তী এসে হাজির হলেন। ভদ্রলোক আমাদের থেকে একটু দূরে একটা চেয়ারে বসতে ফেরোদার জেরা আরম্ভ করলো। আমি প্রথমে জানতে চাই, পাণ্ডুলিপিটা যে চুরি হলো সেটা কি বাইরে পড়ে থাকতো? না, দ্যারাজে। তবে দ্যারাজের চাবি থাকতো না। তার কারণ আমি বা ডাক্তার মুন্সি কেউ ভাবতে পারিনি যে সেটা এইভাবে চুরি হতে পারে। এটা যে আর দ্যারাজে নেই সেটা আপনি কখন জানলেন? আজ থেকে ওটা টাইপ করা শুরু করবো ভেবেছিলাম। সকালে গিয়ে দ্যারাজ খুলে দেখিয়ে সেটা নেই। আই সি। আপনি কতদিন হলো ডাক্তার মুন্সি সেক্রেটারিতে কাজ করছেন? 10 বছর। কাজটা পেলেন কি করে? ডাক্তার মুন্সি কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন। কি ধরনের কাজ করতে হতো আপনাকে? ওর অ্যাপয়েন্টমেন্টগুলো নোট করে রাখতাম আর চিঠিগুলোর জবাব টাইপ করতাম। চিঠি কি অনেক আসতো? তা মন্দ না। বিভিন্ন দেশের মনোবিজ্ঞান সংস্থা থেকে নিয়মিত চিঠি আসতো। বাইরের কনফারেন্সে যোগ দিতে উনি 2 বছর অন্তত একবার বিদেশে যেতেন। আপনি বিয়ে করেননি? না। আত্মীয় স্বজন আর কি আছে? ভাই বোন নেই। বাবা মারা গেছেন। আছেন শুধু আমার বিধবা মা আর আমার এক বিধবা খুড়িমা। এরা একসঙ্গে থাকেন? হ্যাঁ। আপনি এদের সঙ্গে থাকেন না? আমি তো এই বাড়িতেই থাকি। সেটার মুন্সি আমাকে একটা ঘর দেন একতলায়। প্রথম থেকেই এখানে আছি। মাঝে মাঝে গিয়ে বাড়ির খবর নিয়ে আসি। বাড়ি কোথায়? বেলতলা রোড, ল্যান্সটাউনের মোড়ে। আপনি এই খুন সম্পর্কে কোনো আলোকপাত করতে পারেন? একেবারেই না। ডায়েরি বেহাত হতে পারে, হুমকি চিঠি থেকেই বোঝা যায়। কিন্তু খুনটা আমার কাছে একেবারে অর্থহীন লাগছে। ডাক্তার মুন্সি বস হিসাবে কেমন লোক ছিলেন? খুব ভালো। আমাকে তিনি অত্যন্ত স্নেহ করতেন, আমার কাছে সন্তুষ্ট ছিলেন এবং ভালো মাইনে দিতেন। আপনি কি জানেন ডাক্তার মুন্সি বই বেরোলে তার অবর্তমানে বইয়ের স্বত্বাধিকারী আপনি হতেন? জানি। ডাক্তার মুন্সি আমাকে বলেছিলেন। বই ছেপে বেরোলে তার কাটতি কেমন হবে বলে আপনার মনে হয়? প্রকাশকদের ধারণা খুব ভালো হবে। তার মানে মোটা রয়্যালটি, তাই নয় কি? আপনি কি ইঙ্গিত করছেন এই রয়্যালটির লোভে আমি ডক্টর মুন্সিকে খুন করেছি? এখানে যে একটা জোরালো মোটিভের ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেটা কি আপনি অস্বীকার করবেন? আমার যেখানে টাকার অভাব নেই সেখানে শুধু রয়্যালটির লোভে আমি খুন করব? এটা কি খুব বিশ্বাসযোগ্য? এই সঠিক উত্তর দিতে যতটা চিন্তার প্রয়োজন তার সময় এখনো পাইনি। যাই হোক, এখন আপনার ছুটি। কাউকে পাঠিয়ে দেব কি? আমি ডাক্তার মুন্সি শালার সঙ্গে একটু কথা বলতে চাই। সুখময় বাবু চলে যাবার পর জটায়ু বললেন, আপনার কি মনে হচ্ছে বলুন তো? ডায়েরির লোপাট আর খুনটা সেপারেট ইস্যু না পরস্পরের সঙ্গে জড়িত? আগে গাছে কাঁঠাল দেখি, তারপর তো গোপে তেল দিব। বোঝো।